কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি 4টে 4 দিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ একটি গুরুত্বপূর্ণ খবর একদম প্রথমেই দর্শকদের নজরে আনবো। সন্দেশখালীর যে ঘটনা তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্ট এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সুনির্দিষ্টভাবে কি জানিয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যেটা তোমার কাছে জানতে চাইবো যে আজকে এই সিবিআই তদন্তের প্রেক্ষিতে আদালত সুনির্দিষ্টভাবে ঠিক কি কি জানিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের আবেদনও বা খারিজ কেন করা হলো? দেখো, এই সিবিআই সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগেই জারি করেছিল এবং সেই নির্দেশ জারির পর এই সন্দেশখালীর ঘটনায় যে সমস্ত জমি কেড়ে নেওয়া সংক্রান্ত বিষয় বা অন্যান্য যে সমস্ত অভিযোগ উঠে এসছে, সেই অভিযোগের প্রেক্ষিতে একজন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন বেশ কিছু আবেদনকারী। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি আজকে জানিয়ে দিলেন যে কোনো বিচার বিভাগীয় তদন্ত নয়, কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছে সেই সিবিআই এই সামগ্রিক ঘটনার তদন্ত করবে। অর্থাৎ সন্দেশখালীতে যদি কোনো ব্যক্তির জমি কেড়ে নেওয়া সংক্রান্ত অভিযোগ থাকে বা অন্যান্য কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ কিন্তু সিবিআই এর কাছেই তাকে জানাতে হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই জেলার যে জেলা শাসক তাকে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং ওই এলাকাগুলিতে প্রচারের মাধ্যমে জানাতে হবে যে সিবিআই এর নির্দিষ্ট পোর্টালে সেই অভিযোগ জানানো যাবে এবং সিবিআই এর কাছে সেই অভিযোগ জানাবার পর সিবিআইকে সেই অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত তদন্ত করতে হবে। সন্দেশখালীর ঘটনার যে তদন্ত সিবিআই করছে সেই তদন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং পরবর্তী শুনানির দিনকে এই সিবিআইকে একটি রিপোর্ট জমা করতে হবে এবং সেই রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি আদালতের আরও নির্দেশ যে 15 দিনের মধ্যে ওই সন্দেশখালী এলাকায় যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকাগুলিতে সিসিটিভি লাগাতে হবে এবং এলইডি লাইট লাগাতে হবে এবং 15 দিনের মধ্যে রাজ্য সরকারকে এবং স্থানীয় প্রশাসনকে আদালতের এই নির্দেশকে বাস্তবায়িত করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এই সিবিআইয়ের উপর সন্দেশখালীর ঘটনা নিয়ে তদন্তের যে চাপ, সেই চাপ বাড়ল। তার কারণ আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে যেহেতু কলকাতা হাইকোর্টের মনিটরিং ও নজরদারিতে এই তদন্ত চলছে, সেই কারণে এই তদন্ত সিবিআইকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করতে হবে এবং প্রত্যেকটি গ্রামবাসীর অভিযোগ গুরুত্ব সহকারে শুনতে হবে। এছাড়াও যে সমস্ত এনজিও বা অন্যান্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন অভিযোগ তুলে ধরেছিলেন আদালতের সামনে, আদালত সেই কাগজ বা সেই নথিও সিবিআইকে ইতিমধ্যে দেওয়ার নির্দেশ জারি করেছে। বিচার বিভাগীয় তদন্তের যে আবেদন সেটাই বা কেন খারিজ করা হলো? দেখো, বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজের মূল বিষয়বস্তু হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছিল যে ওইখানে যে অভিযোগ উঠছে যে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছিল বা স্থানীয় মহিলাদের ওপরে বিভিন্ন আচরণ করা হয়েছিল, তাদের ডেকে পাঠানো হতো, এই সকল যে ছোট ছোট লোকাল বেস যে অভিযোগ, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে এবং ইতিমধ্যে জানো যে বিজেপি আইনজীবী সেলের পক্ষ থেকে ওখানে একটা ক্যাম্প করা হয়েছিল, পুলিশের তরফ থেকেও ক্যাম্প করে অভিযোগ গ্রহণ করা হয়েছে। এই যে অভিযোগগুলো নেওয়া হয়েছে, এই অভিযোগগুলোকে একত্রিত করে কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করানো। কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করেছে যে সন্দেশখালীর যে ইডির ওপর আক্রান্তের ঘটনা, পাশাপাশি এই যে অভিযোগগুলো উঠে এসছে, এই অভিযোগগুলো সিবিআই তদন্তের পক্ষেই যথেষ্ট এবং তাই কলকাতা হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে সেই নির্দেশেই সেই সিবিআইয়ের ওপরেই দিয়েছে তদন্তভার। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে সিবিআই তদন্ত করবে, সেই সিবিআই তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে, কারণ হাইকোর্ট সরাসরি এই তদন্ত নিজের নজরদারিতেই চালাবে। ধন্যবাদ।
আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর যে তদন্ত, সেই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়েই করাতে হবে, কিন্তু কোর্ট সেই তদন্তের ওপর নজরদারি চালিয়ে যাবে বলে আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। পাঁচই জানুয়ারি ইডির পক্ষ থেকে একটি টিম রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালীতে পৌঁছেছিল সেখানকার নেতা শেখ শাহজাহানের বাড়িতে, এবং সেই সময় ইডির ওপর হামলা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। তারপরে একসময় ফেব্রুয়ারির 7 তারিখ থেকে আমরা দেখি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসে মিডিয়ার কাছে বেশ কিছু অভিযোগ জানান। এই যে প্রেক্ষাপট এবং তার প্রেক্ষিতে আজকে সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ, এই প্রেক্ষাপটে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত রয়েছেন এই মুহূর্তে সন্দেশখালীতে, সরাসরি চলে যাব সেখানে। সঞ্জিত, প্রেক্ষাপট সম্পর্কে দর্শকদের একবার অবহিত করো। ঠিক কি কারণে আজকে সিবিআই এর হাতে চলে গেল সন্দেশখালীর ঘটনার তদন্ত? দেখো, 5ই জানুয়ারি থেকে আজকে 10ই এপ্রিল, মোট এই 95 দিন, অর্থাৎ 3 মাস 90 দিন আর 5, অর্থাৎ 95 দিনের মাথায় যখন কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের এই তদন্ত ভার দিল। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ 5ই জানুয়ারি যে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে যখন ইডি আধিকারিকরা যায় তল্লাশি করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, সেখানে কিন্তু আক্রান্ত হয়, তাদের মারধর করা হয়, ভাঙচুর করা হয়। ইতিমধ্যে সেই মামলা শুরু হয়, অর্থাৎ একদিকে রাজ্য পুলিশ থেকে একটি সুমোটো মামলা করা হয়, ইডির পক্ষ থেকে সেই দিন নেয়ারটারে একটি মামলা তো করা হয়, তাদেরকে মারধর করা হয়েছে, খুনের চেষ্টা একাধিক দ্বারায়। পাশাপাশি শাহজাহানের পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ তার যে পরিচারক ছিল সেও অভিযোগ করে। এই অভিযোগের তদন্তে কিন্তু এরপরেই শাহজাহান বেপাত্তা হয়ে যায়। ঠিক তার 36 ঘন্টা পর, অর্থাৎ 5ই জানুয়ারির পর থেকে 36 ঘন্টা পর, অর্থাৎ 7ই জানুয়ারিতে শেখ শাহজাহান একটা অডিও বার্তা দেয়। সেখান থেকে অন্তরালে থেকে অডিও বার্তা, ঠিক তারপরে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনকে তিনি ডিপি পোস্ট করে তার যে ফ্যান ক্লাব, শেখ শাহজাহানের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে ফেস গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তিনি সন্দেশখালী মানুষের জন্য একটি বার্তা, শুভেচ্ছা বার্তা দেয়। তারপরে শুরু হয় 5ই ফেব্রুয়ারি সন্দেশখালীর এই আন্দোলনের কর্মসূচি সংগঠিত হয়। বিশেষ করে আন্দোলনটা কোথায় হয়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে রয়েছে, সেই পাত্রপাড়া আন্দোলনের গতিপগিতে শুরু হয়। 5ই ফেব্রুয়ারি থেকে আন্দোলন ধীরে ধীরে ক্ষোভ তৈরি হয়। সেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করে 7ই ফেব্রুয়ারিতে গিয়ে একের পর এক অভিযোগ, এখানে সেখানে যে অভিযোগ সামনাসামনি চলে আসে। ওখানকার যেসব সাধারণ মানুষ যেসব বলেছে, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, লিজের টাকা আত্মসাৎ, এমনকি নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ আনতে থাকে এবং মিডিয়ার সামনে থেকে তারা এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। কখনো লাঠি, কখনো ঝেঁটা, কখনো মিছিল করে এই প্রতিবাদ কিন্তু ঠিক সন্দেশখালী পঞ্চায়েতের মধ্যে শুরু হয়। ঠিক 2 দিন পরে দেখা যাচ্ছে একটা অন্য দ্বীপ জেলিয়াখালীতে সেই আবার আন্দোলন কর্মসূচি শুরু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সন্দেশখালী আন্দোলনের মধ্যে যে অভিযোগ, বারবার যে অভিযোগ করা হচ্ছিল, যে ইতিমধ্যে তুমি জানো এই ঘটনার পরে শেখ শাহজাহান 55 দিনের মাথায় তাদের যে দাবি ছিল সন্দেশখালী মানুষের, যে এখানকার উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহান, এদেরকে অবিলম্ব গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই অভিযোগ, তাদের বিরুদ্ধে ধর্ষণ এবং একাধিক নারী নির্যাতন, জমি লুট, জোর করে দখল করে নেওয়া, বিভিন্ন সময় ডেকে এনে হুমকি, না গেলে তাদের কোদালের বাট দিয়ে মারধর, বিভিন্ন অত্যাচারের কর্ম নিয়ে তারা অভিযোগ সন্দেশখালী থানাতে গেলে সেই অভিযোগ না নিলে তারা বারবার এই দাবিটা করে আসছিল। সন্দেশখালী থানা নাকি এমনই করেছিল যে এই অভিযোগগুলো থানায় গেলে তাদেরকে বলা হতো যে শেখ শাহজাহানের কাছে চলে যেতে। কিন্তু এই অভিযোগটা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল। তারপরে একের পর এক অভিযোগ যখন হতে থাকে, তারপরে একের পর এক আন্দোলন ছড়াতে শুরু করে। এই আন্দোলন, সন্দেশখালী আন্দোলন গোটা রাজ্যের দিকে ছড়িয়ে দেয়। তারপরে 55 দিনের মাথায় শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি, তারপর থেকে সেই তাদের একদিকে তখন গ্রেপ্তার করে রাজ্য পুলিশ মিনাকা বামনপুকুর থেকে, তারপরে সেই সিআইডি হেফাজত নেওয়ার পরে তারপরে সিবিআই হেফাজত নেয়, অর্থাৎ 26 দিন সিবিআই হেফাজতে থাকার পরে তারপরে কোর্টের কাছে সিবিআই উপযুক্ত তথ্য না সন্দেশখালীর
উত্তাপ যেভাবে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং সন্দেশখালীর ঘটনা যেভাবে আমরা দেখেছিলাম, রাজ্যে যে অভিঘাত তৈরি করেছিল, রাজনৈতিক অভিঘাত, তার প্রেক্ষিতেই কিন্তু আজকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আদালতের যে রায়, সিবিআই তদন্তের নির্দেশ, সেই সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। একাংশের সহযোগিতায় শাহজাহানদের স্বীকৃতি হয়েছে। এই যে এত বড় সন্দেশখালীর ঘটনা আমরা জানতেই পারতাম না, যে প্রায় 39টার মতো মামলা, যে মানুষটার উপরে, যে একজনের উপরে খুনের মামলা সহ তাকে কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি, এবং পুলিশের একাংশের সহযোগিতায় ফুলে ফেঁপে উঠেছে প্রশাসনের ছত্রছায়ায়। তাহলে প্রশাসন এবং পুলিশের যে প্রত্যক্ষ মদত ছিল এটা তো জানা যায়। তাই সেই পুলিশের দিয়ে কি তদন্ত হবে সেটা আমরা বুঝতেই পারছিলাম। এই 12 বছর ধরে এই শাহজাহানদের দৌরাত্ম্য বেড়েছে, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার এবং সেটা পুলিশের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। তাই আমরা মনে করি হাইকোর্টের যে অবজারভেশন এবং যে রায়, সেটা অবশ্যই আমরা বলছি ঠিক হয়েছে। মানুষের কনফিডেন্স বাড়বে তাতে। রাজ্য পুলিশ, সিআইডি যে কার্যত প্রশাসনের দলদাসের ভূমিকা পালন করছে, সেটা হাইকোর্টের কাছেও প্রতিটি ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। তাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিলেই সঠিক তদন্ত হবে এবং সাজা পাওয়া যাবে, এই আশাটাও আজকে আর করা যাচ্ছে না। সিবিআই তদন্তের গতি প্রকৃতি দেখে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যপালের কাছে যাচ্ছেন আজকেই তিনি। এর আগে আপনারা জানেন সোমবার দিন রাজ্যপালের কাছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল, তাদের যেভাবে টেনে হিচড়ে নয়াদিল্লি পুলিশ নিয়ে যায় তারই প্রতিবাদ জানিয়েছিলেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। মঙ্গলবার সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5টি দাবি সম্বলিত একটি চিঠি দেওয়া হয় রাজ্যপালের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সোমবার দিন রাত্রিবেলায় রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে রাজ্যপালের কাছে কখন যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গতকালের 5 দফা দাবির জানিয়ে যে চিঠি, তার প্রেক্ষিতে আজকে কি বক্তব্য থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, গত সোমবার রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 7 দিনের সময়সীমা রাজ্যপালের কাছ থেকে পেয়েছিলেন, সেই মতো গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দেন এবং সেখানে বেশ কিছু বিষয়কে উল্লেখ করেন। সাম্প্রতিক এ রাজ্যে বেশ কিছু ঘটনা এবং এনআইএর যে এসপিকে সরানোর ব্যাপারে রাজ্যপাল কি ভূমিকা নিয়েছেন এবং নির্বাচন কমিশনের বেশ কিছু ভূমিকা নিয়েও রাজ্যপালের কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। আজ সন্ধ্যে 7টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রতিনিধি তারা রাজ্যপালের সঙ্গে ফের সাক্ষাৎ করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের ওপর যে রাজনৈতিক চাপ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং তাতে নতুন মাত্রা যোগ হলো। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাত্রে 24 ঘন্টা সময় পেয়েছিলেন, সেই 24 ঘন্টার মধ্যে রাজ্যপালের পক্ষ থেকে কোনো রকমভাবে রেসপন্স বা সদুত্তর পাওয়া যায়নি। তারপরেই গতকাল চিঠি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছিল এবং সেই চিঠিতেই সাড়া দিয়ে আজকে রাজ্যপাল ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস বেশ কিছু অভিযোগ সেখানে করেছিল। নির্বাচন কমিশনের ভূমিকা, বিভিন্ন জায়গায় একটা নির্বাচিত সরকারের প্রতিনিধিদের যেভাবে হেনস্থা করা, এছাড়াও বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব তারা যেভাবে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, এছাড়াও নির্বাচন কমিশনের বেশ কিছু কাজকর্ম এবং এনআইএর এসপিকে যেভাবে অতি সক্রিয় হওয়া, সব নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সেই মতোই কিন্তু রাজ্যপালের কাছে যাচ্ছেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। সন্ধ্যে 7টা 15 নাগাদ রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।
নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সরাসরি সন্দেশখালী নিয়ে আক্রমণ এবং তার অভিযোগ সন্দেশখালীকে কেন্দ্র করে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অত্যাচার চালিয়েছে সন্দেশখালীতে, ইডির ওপর হামলা হয়েছে, কিন্তু তোষণের রাজনীতির কারণেই মুখ্যমন্ত্রী বাঁচাতে চাইছেন বেশ কয়েকজনকে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে তার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে কি বলেছেন অমিত শাহ, শোনাবো। तो महिला मुख्यमंत्री, एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। লোকসভার যুদ্ধে বিরোধীদের অন্যতম রাজনৈতিক হাতিয়ার, তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার সিএ নিয়েও আজকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সিএ কে কেন্দ্র করে বিভ্রান্ত করছেন। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা শোনাবো। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উঠে এসেছে ভূপতিনগর বিস্ফোরণের প্রসঙ্গ। তার বক্তব্য, বিস্ফোরণে অভিযুক্তদের আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বাংলায় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, এখন বাংলায় বোমাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। কি বলেছেন, কি আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, শোনাবো। बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप चिंता मत करिए। ये बंगाल। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য। খুব স্পষ্টভাবেই তিনি সরাসরি ভূপতিনগরে এনআইএর তদন্তকারী আধিকারিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী হামলাকারীদের আড়াল করতে চাইছেন। এর প্রেক্ষিতে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। लोग को बचाना चाहती है ममता दीदी। ये अमित शाह जी बोलছেন যে सबको उल्टा लटका के सीधा कर दिया जाएगा, तो शुभेंदु अधिकारी के उल्टा लटका के माने की बीजेपी ते जॉइन करिए उल्टा लटका के माने की अजित पावार, हेमंत विश्व शर्मा, नारायण राणे, अशोक चौहान, प्रफुल्ल पटेल, तो इधर की उल्टा लटका के सीधा कर दिया जाएगा। माने क्या है उल्टा लटका के माने भाजपा তিনি যা বলতে চাইছেন আগে তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেইনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টায় 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভূপতিনগর বিস্ফোরণে অভিযুক্তদের আড়াল করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সরাসরি এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারই প্রেক্ষিতে তিনি বলেছেন যে উল্টো লোটকে সোজা করে দেবেন, এমনটাই বয়ান ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষের বক্তব্য যে সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই পদক্ষেপ করে থাকেন তাহলে তাদের কথায় যারা দুর্নীতিগ্রস্ত একদা ছিলেন, শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার, অশোক চৌহান, ছগন ভুজবল, এদের বিরুদ্ধে কেন উল্টো লোটকে এই পদক্ষেপ করা হয়নি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে? কেন তাদেরকে দলে শুধু জায়গা দেওয়া নয়, তাদের দলের গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে, মন্ত্রকে স্থান দেওয়া হয়েছে, কেন এ কাজ করা হয়েছে এই প্রশ্নই তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ফলে রাজনীতির জায়গা থেকে দুর্নীতি নিয়ে যখনই ভারতীয় জনতা পার্টি এই আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের দিকে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে জেলে পাঠানো নিয়ে তারা যখন কটাক্ষ করছে, তখন কিন্তু ঠিক একই রকমভাবে এই ছগন ভুজবল, অজিত পাওয়ার, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী এদের নাম দিয়েই বিজেপির কোর্টে পাল্টা আক্রমণ পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এর উত্তর কিভাবে দেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকে বালুরঘাটে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা 12টা নাগাদ তিনি প্রায় এই সভা শুরু করেন এবং এই সভা থেকেই বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে ভূপতিনগরে যে এনআইএর যে তদন্তের, সেই তদন্তে গিয়ে এনআইএর তদন্তকারী আধিকারিকরা শনিবার দিন ভোর রাতে তৃণমূল কংগ্রেসের দুজনকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় এনআইএর তদন্তকারী আধিকারিকরা স্থানীয় গ্রামবাসীদের, মহিলাদের হামলার মুখোমুখি হন। সেই বিষয়ে এনআইএর পক্ষ থেকে অভিযোগও জানানো হয়। ঘটনাটিকে কেন্দ্র করে আদালতে মামলাও হয়েছে। ইতিমধ্যেই সেই মামলায় এনআইএকে রক্ষা কবচ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ যে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের আড়াল করতে চাইছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অমিত শাহ যখন বলছেন যে মুখ্যমন্ত্রী এনআইএর ওপর হামলাকারীদের আদতে আড়াল করতে চাইছেন, বিস্ফোরণে অভিযুক্তদের আড়াল করতে চাইছেন, কুণাল ঘোষের বক্তব্য যে অমিত শাহ যে বলছেন যে দুর্নীতিগ্রস্তদের উল্টা লটকাকে সিধা করেঙ্গে, তার প্রেক্ষিতে তার বক্তব্য অজিত পাওয়ার, অশোক চৌহান, ছগন ভুজবল, শুভেন্দু অধিকারী এদের ক্ষেত্রে এই পদক্ষেপ কোথায়? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। যা কিছু হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে, অতএব আদালতের কাছ থেকে নির্দেশ নিয়ে আসুক, তারপরে এই নিয়ে কথা বলবে। আদালতের নির্দেশের বাইরে একটি কেসও হচ্ছে না। অতএব যে বোম বিস্ফোরণ হোক বা অন্য যে কেসই হোক, প্রত্যেকটা আদালতের নির্দেশ হচ্ছে। আর কুণাল ঘোষের যাদের শখ তাদের বিরুদ্ধে আদালতে যাচ্ছে না কেন? কেন শুধু মুখে বড় বড় বিবৃতি দিচ্ছে? যতদিন ধরে যে বিজেপি বলেছিল চাকিপি সিং অজিত পাওয়ারকে, তাহলে সেই বিজেপি কেন গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্ব দিল? আপনি কুণাল ঘোষের জায়গায় বসুন, তখন আমি বলবো আপনাকে। আরেকবার বলুন, চেষ্টা করুন, পারবেন।
আমরা শুনছিলাম রাহুল সিনহার কাছে উপযুক্ত উত্তর যে ছিল না সেটা খুব স্পষ্ট হয়ে গেল। আমরা শুনলাম তার বক্তব্য, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র আদালতের দিকেই কোর্টেই বলটা ঠেলে দিলেন। এর বাইরে অবশ্য রাহুল সিনহার কাছে উপযুক্ত উত্তর যে ছিল না তা খুব স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ বিজেপিও যে খুব স্পষ্টভাবে এই দুর্নীতিগ্রস্তদের নিজেদের শিবিরে স্থান দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিন তত্ত্ব, তৃণমূল কংগ্রেসের এই ওয়াশিং মেশিন তত্ত্ব যে কোনোভাবেই খারিজ করতে পারছে না তা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল। ভূপতিনগরে তল্লাশির ঘটনায় এনআইএ কে রক্ষা কবচ, এনআইএর কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্পষ্ট আজ নির্দেশ দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এবং অফিসারদের জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে নোটিশ দিতে হবে এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও জানানো হয়েছে। বিশদে জানবো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলা হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে? জনগণের পক্ষ থেকে যে অভিযোগ জমা করেছিল সেই অভিযোগের ভিত্তিতে এনআইএর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় রক্ষা কবচ সেই মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীন এনআইএর পক্ষ থেকে দাবি করা হয় যে তারা পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে গেছিল। বিচারপতি সামগ্রিক বক্তব্য শোনার পর রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা পেয়েছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জানিয়ে দিয়েছে যে এনআইএর কোনো আধিকারিককে গ্রেপ্তার করা যাবে না। এনআইএ আধিকারিকদের 72 ঘন্টা আগে নোটিশ জারি করতে হবে, ভার্চুয়ালের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এই জিজ্ঞাসাবাদের পর তদন্ত সংক্রান্ত কোনো ফাইনাল চার্জশিট পেশ করা যাবে না। আদালতে এই রিপোর্ট জমা করতে হবে, তারপরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে মামলার শুনানি চলা পর্যন্ত আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ বজায় থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কোনোভাবেই বাগে আনতে পারা যাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিরোধী দল কারোর চাপের কাছেই মাথা নত করছেন না। এবার তিনি বললেন খেলা হবে, মেরে হাত পা ভেঙে দেব। সরাসরি বলেছেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার প্রেক্ষিতে অবশ্য আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস তিনিও পাল্টা জবাব দিয়েছেন। কি বলেছেন দিলীপ ঘোষ আমরা প্রথমে শোনাবো। খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। ঠিক এখন খেলবো না, লোককে আর ওখানে যত গুন্ডা ছিল দিলীপ ঘোষ যত এরকম মন্তব্য করবে আমাদের ততই ভালো, কারণ বর্ধমান দক্ষিণের যেখানেই উনি মাঠে পায়চারি করতে গেছেন, চা চর্চা করছেন, বর্ধমান শহরের একটা শ্রেণীর মানুষের ধারণা হয়ে গেছে যে এই লোকটার মাথা খারাপ, বুঝলেন। আর মাথা খারাপের মতোই উনি মন্তব্য করে। বর্ধমান শহরে আমরা প্রচুর মাঠ করেছি, তৃণমূল সরকার 13 বছর ক্ষমতা আসার পর আমরা বহু জায়গায় খেলার মাঠ করেছি, সবাই জানে। তো উনি সেই সব মাঠে ঘুরবে, আর আমাদের একটা লাভ, কিছু চায়ের দোকানদারের 20-25 কাপ চা প্রতিদিন এক্সট্রা বিক্রি হচ্ছে যেখানে উনি দাঁড়াচ্ছে, তাই সেই চায়ের দোকানদারগুলোও লাভবান হচ্ছে। উনি চা চর্চার মাঠ ঘুরেই উনি ভোট করুক, ভোটের দিন উনি দেখবে কিভাবে ভোট হয় আর কী রেজাল্ট। আর উনি একটা ওই হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো কারণ উনি তো ঘুরবে, উনি তো আরএসএসের ট্রেনিংপ্রাপ্ত লোক। আরএসএস তো ওই হাফ প্যান্ট পরে আর লাঠি নিয়েই ঘোরে, উনি সেটা ঘুরাতে চাইছে রাজনীতিতে। রাজনীতিতে অত সোজা না যে লাঠি নিয়ে ঘুরলেই উনি বলেন যাকে যেখানে মনে করব সেখানে শায়েস্তা করবো। উনি শায়েস্তা করে বর্ধমান শহরে দেখুক।
অবশেষে আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। আসানসোলে বিজেপির প্রার্থী হতে চলেছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ফের আসানসোলের আদত ভূমিপুত্র এস আলুওয়ালিয়াকেই কেন, এই পুরনো মুখেই কেন ভরসা রাখলো বিজেপির অন্দরসূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যখন তালিকা প্রকাশ করেছে লোকসভা কেন্দ্রে সারা দেশের সঙ্গে প্রথম ব্যাপার রাজ্যের ক্ষেত্রে 20টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছিল, যার মধ্যে আসানসোলের প্রার্থী হিসাবে পবন সিং এর নাম দেওয়া হয়েছিল। এবং দেওয়ার পরের দিনই আমরা দেখতে পাই যে পবন সিং সেই আসন থেকে লড়তে কিন্তু তিনি রাজি হননি, অর্থাৎ আসানসোল কেন্দ্র থেকে তিনি লড়তে চাননি। এবং যার ফলে কিন্তু সেই আসনে কাকে দেওয়া হবে তা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা চলে এবং পবন সিংকে ওখানে প্রার্থী করা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে রীতিমতো একটা দ্বন্দ্ব চলতে থাকে। এরই মধ্যে বেশ কিছু নাম উঠে আসে, যার মধ্যে অন্যতম হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসেরই ছিলেন, তিনি প্রাক্তন সেখানকার মেয়র ছিলেন এবং সেই জায়গা থেকে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর তার কিন্তু নাম শোনা যাচ্ছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশেষে আজ সকালে যখন অমিত শাহ যখন বালুরঘাটে তিনি মিটিং করছেন, জনসভা করছেন, সেই সময় কিন্তু এস আলুওয়ালিয়ার নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। আলুওয়ালিয়া প্রাক্তন সংসদ, এর আগেও তিনি তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে, অর্থাৎ বর্তমানে যেখান থেকে দিলীপ ঘোষ তিনি প্রার্থী, ঠিক সেই কেন্দ্র থেকে তিনি বিজেপির তিনি সাংসদ ছিলেন। তাকে কিন্তু আসানসোলে দেওয়া হলো, যদি তুমি আসানসোলের ভূমিপুত্র, তাকেও সেখান থেকে প্রার্থী করা হলো। এবং মনে করছি, বিশেষজ্ঞরা মনে করছে যে বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল পবন সিংকে প্রার্থী করা এবং দীর্ঘদিন ধরে আসানসোল আসনে প্রার্থী না দেওয়া, তা নিয়ে রীতিমতো জল্পনার অবসান ঘটলো এস আলুওয়ালিয়াকে থেকে। তার একদিকে সাংসদ হিসেবে তার একটা পুরনো তার পরিচয় রয়েছে, তার ভূমিপুত্র, এছাড়াও তিনি এর আগে দার্জিলিং কেন্দ্র থেকে তিনি কিন্তু সাংসদ ছিলেন। অর্থাৎ সব মিলে তার একটা সংসদীয় একটা রাজনীতিতে তার রীতিমতো পরিচিত মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে কিন্তু এস আলুওয়ালিয়াকে এখানে আসানসোলে প্রার্থী করে সেই জল্পনার অবসান ঘটালেন বিজেপি নেতৃত্ব। যদিও পাশাপাশি জানি রাখি, এখনো পর্যন্ত কিন্তু 41টি আসন ঘোষণা করলো রাজ্যে, 42টির মধ্যে এখনো ডায়মন্ড হারবার কেন্দ্রে, যেটা মেইন কেন্দ্রবিন্দু, যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানেও কিন্তু এখনো কোনো প্রার্থী দিতে পারেনি বিজেপি। জানিও কিন্তু দলের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপির মধ্যে কিন্তু রীতিমতো চর্চা চলছে যে সেখানে একটি প্রার্থী না কেন দিল না, কেন দেওয়া হলো না, এসব নিয়েও। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রথম এ রাজ্যে দেশে যখন প্রধানমন্ত্রী হিসেবে আসেন নরেন্দ্র মোদী, সেই সময় দার্জিলিং কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন এস আলুওয়ালিয়া। 2019 সালে আসানসোলের ভূমিপুত্র বলে এই কেন্দ্র থেকে তার লড়ার বিষয়ে চিন্তাভাবনা চলছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। পরবর্তীকালে অবশ্য বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে নিয়ে আসা হয়। এবার আসানসোলে তাকে প্রার্থীপদ দেওয়া হলো। লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। এবার এই টাকা উদ্ধার হলো হাওড়া থেকে। বুধবার পুলিশের এক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। হুগলির কোন্নগর থেকে দুই ব্যক্তি টাকা নিয়ে আসছিল এবং তারা হাওড়া স্টেশনে যখন আসেন তখন তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার হয়েছে বলে জানতে পারা গেছে। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে দুই ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে এই বিপুল টাকা এই দুই ব্যক্তি কাদের কাছে পৌঁছে দিচ্ছিল, কার থেকে এই টাকা নিয়ে আসছিল, তারা প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই টাকা যাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল সেই রাজনৈতিক দলের পরিচয় জানা গেলেই কিন্তু বিরোধীদের কাছে তা একদিকে যেমন নির্বাচনী ইস্যু হয়ে উঠবে, তার পাশাপাশি সেই রাজনৈতিক দলও যথেষ্ট অস্বস্তিতে পড়বে নিঃসন্দেহে। এক্ষেত্রে এই দুই ব্যক্তির কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই তথ্য জানার চেষ্টা করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে, কিভাবে কত টাকা উদ্ধার হয়েছে, কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো এই দুই ব্যক্তিকে? দেখো, পুরো টাকা উদ্ধার হয়েছে, 59 লক্ষ টাকা উদ্ধার হয়েছে
তবে এই টাকা উদ্ধারের পেছনে হাওড়া সিটি পুলিশ অর্থাৎ গোলাবাড়ি থানার যে অবদান, নাকা চেকিং করছিল গোলাবাড়ি থানা অঞ্চলে, এবং এই তখনই যখন পুলিশ আটকায় একটা ট্যাক্সিকে, দেখা যায় ভেতরে দুজন প্যাকেট নিয়ে বসেছিল। সেই প্যাকেট যখন খোলা হয় দেখা যায় পুরোপুরি টাকা বেরিয়ে আসে এবং বিপুল পরিমাণের টাকা। এই ভোটের আগে এত বিপুল পরিমাণের টাকা কোথা থেকে এলো সেই নিয়ে তদন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। তাই জন্য ওই ট্যাক্সির চালক এবং দুজন যে বসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে, গোলাবাড়ি থানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে তারা পণ্যগড় থেকে ট্যাক্সি চেঞ্জ করে 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 হাওড়া স্টেশনে ঢুকছিল যাতে পুলিশের নজরে না আসে, সেই চেষ্টায় তারা ছিল। কিন্তু অবশেষে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশে যখন চেকিং করছিল সেই চেকিংয়ে ধরা পড়ে গেছে এবং তারা এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি তারা কি জন্য এই টাকা, বিপুল পরিমাণের টাকা নিয়ে তারা যাচ্ছিল। তবে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দুজনে কোথা থেকে এই টাকা সোর্স নিয়েছিল সেই জিজ্ঞাসাবাদ হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ট্যাক্সিতে করে এসেছিল ওই দুই ব্যক্তি, তাদের কাছে প্রায় 60 লক্ষ টাকা ছিল বলেই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। পৌষ মেলা বিতর্কের পর এবার চৈত্রের গরমে বসন্তোৎসবের আয়োজন করে ফের বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অকাল বসন্তোৎসবের আয়োজনে নিন্দার ঝড় বিশ্বভারতীর অন্তরেই। বিশ্বভারতীর প্রধান দুটি উৎসব পৌষ মেলা ও বসন্ত উৎসব। গত কয়েক বছরের মতো চলতি বছরেও পৌষ মেলা নিয়ে মৌনই ছিল বিশ্বভারতী। এবছর 25শে মার্চ ছিল দোল পূর্ণিমা। দোলের দিন বসন্ত উৎসবের আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এপ্রিলের 10 তারিখ বসন্ত উৎসবের জন্য ধার্য করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে বুধবার বিশ্বভারতীতে হয়ে গেল বসন্ত উৎসব। ভোরবেলায় বৈতালিকে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী সকলে সমবেত হয়ে রবি ঠাকুরের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রম করে। সকাল 6:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বসবাসযোগ্য বাড়ি শান্তিনিকেতন গৃহ থেকে শুরু হয় শোভাযাত্রা। এরপর গৌর প্রাঙ্গণের মূল মঞ্চে শুরু হয় বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান। সেখানেই রবীন্দ্র নৃত্য গানে ঋতুরাজ বসন্তকে আহ্বান জানান সকলে। গাছে পাতায় আকাশে জলে নয়, প্রকৃতি আমাদের অন্তরে রয়েছে। আমি শুধু এইটুকুই আজকে উপলব্ধি করেছি, তা নইলে যাদের আমি প্রতিদিন অন্য ভূমিকায় দেখি সেই কর্মীবৃন্দকে আজকে এখানে নাচ এবং গান পরিবেশন করতে দেখে চমৎকৃত হয়েছে। আমি আরো চমৎকৃত হয়েছি যখন পল্লী সংগঠন বিভাগের একটি ছোট্ট শিশুকে অত্যন্ত সাবলীলভাবে এই স্টেজে নাচতে দেখেছি, যেন স্টেজ আর প্র্যাকটিসের রুমের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই জন্যই আমাদের অন্তরেই প্রকৃতি রয়েছে। অকাল বসন্ত উৎসব নিয়ে মূল অনুষ্ঠানে বিশ্বভারতীর তরফে ভাবনার স্পষ্ট করেন ভারপ্রাপ্ত উপাচার্য। মূলত ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই বসন্ত উৎসবের আয়োজন শুরু করেছিলেন কবিপুত্র সৌমীন্দ্রনাথ ঠাকুর। পুত্রের ভাবনাকে খোরাক যোগাতে 1907 সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফি বছর বসন্তে পলাশ ফুলে রঙিন হয়ে ওঠে শান্তিনিকেতন, আর সেই সময়েই শুরু হয় রঙের খেলা। এবছর রবি ঠাকুরের তৈরি নিয়মের বদলে চৈত্রের গরমের প্রবল দাবদাহে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করে বিতর্কের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অকাল বসন্তে নিন্দার ঝড় নানান মহলে। এটা পূর্ণিমা পক্ষ থাকতে থাকতে, শুক্লপক্ষ থাকতে থাকতেই যদি এই বসন্ত উৎসবটা করতে পারতো তাহলে ভালো হতো। ঠিক আছে, দোলের দিন যদি না হয়, না হবে, দোলের 3-4 দিন আগেই করতে পারতো। আমরা ঠিক এটাকে বসন্ত উৎসব বলতে পারছি না, অনেকে তো মজা করে এটাকে বসন্ত বিদায় উৎসব বলছে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে দক্ষিণী হাওয়া, এখন কি দক্ষিণী হাওয়া আছে? চৈত্র মাস পড়েছে, কালবৈশাখী এসে হাজির হয়েছে। ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন মাসই তো নাই, ফাগুন লাগবে কি করে?
পলাশ কমেছে গাছের ডালে, রঙিন শান্তিনিকেতনে গরমের চোটে পাতার আড়ালে লুকিয়ে পড়েছে বসন্ত বৌরিও। ধীরে ধীরে বেরঙিন হচ্ছে বসন্তের সেই রঙিন শান্তিনিকেতন। এই পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বসন্ত উৎসবের আয়োজনে ভুরু কোচকানোই স্বাভাবিক বলে মত ওয়াকিবহুল মহলের। বোলপুর থেকে মনোবীর বংশীর রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।